আমার কোমরের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছি না, আমি আমার হাতের উপরে পুরোটা দিতে পারছি। সালা মাঝামাঝি কোথাও একটা রয়ে গেছে আমি তো এটা আমার খুব বাজে লাগে। সিটটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ইউজলেস সিট, এটা জাস্ট নাম কা ওয়াস্তে। 2.5 লাখ টাকার বাজেটে ওয়ান অফ দি বেস্ট লুকিং বাইক হচ্ছে ইয়ামাহার R15M অথবা ইয়ামাহার ভার্সন 4। এবার 2025 সালে আপনি বাইকটি যদি কেনার কথা ভাবছেন তাহলে ওয়েট, আগে জেনে নিন 5টি অ্যাডভান্টেজেস আর 5টি ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য এই বাইকটি সুইটেবল নাকি একদম বেকার ইউজলেস। এই বাইকের 5টি অ্যাডভান্টেজেসের মধ্যে প্রথমেই আমরা ডিসকাস করব এই বাইকের লুকস নিয়ে। তো প্রথম অ্যাডভান্টেজেস হচ্ছে এই বাইকের লুকস। সব দিক থেকে R15M হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইকস। তো লুকস নিয়ে এর কথা হবে না, আপনি রিয়ার সাইড বলুন, ফ্রন্ট সাইড বলুন, সাইড প্রোফাইল বলুন, চারিদিক থেকেই এই বাইকের লুকস সত্যি একদম অসাধারণ। ভাই সেকেন্ড অ্যাডভান্টেজেস যেটার কথা আজকে বলবো না, ভাই সত্যি হুঁশ খারাপ করে দেবে এই বাইকের মাইলেজ ভাই 40+। এই ক্যাটাগরির স্পোর্টস বাইক ক্যাটাগরি যে বাইকগুলো তার মাইলেজ হয় জঘন্য, এটা আমরা সবাই জানি। 20, 30, 25 এইসব কিছু একটা মাইলেজ থাকে। ভাই এই বাইকের মাইলেজ 40+, তো মাইলেজ আপনাকে শকড করে দেবে। 155cc ইঞ্জিন, যার জন্য এটা পসিবল। মাইলেজ ওয়ান অফ দি বেস্ট মাইলেজ, তো এটা সিরিয়াসলি দারুণ একটা অ্যাডভান্টেজেস এই বাইকটার। এই বাইকের 3 নম্বর অ্যাডভান্টেজেস হচ্ছে এর ফিচার্স। এতে ভাই রয়েছে অ্যাডভান্স লেভেলের ফিচার্স, যেমন স্লিপার ক্লাচ, কুইক শিফটার আর ট্র্যাকশন কন্ট্রোল। এই বাইকের মধ্যে যে স্লিপার ক্লাচ আছে সেটা ক্লাচটাকে ধরতে এবং ছাড়তে খুব আসান ফিল করায়, খুবই ইজিলি আমরা ক্লাচের ইউজটা করতে পারি। সেকেন্ড হচ্ছে কুইক শিফটার থাকার জন্য আমরা উইদাউট ক্লাচ কিন্তু গিয়ার শিফট করতে পারি, আর গিয়ার ডাউন শিফট এবং আপ শিফট খুব ইজিলি হয় এই কুইক শিফটার হেল্পের জন্য। আর থার্ড অ্যাডভান্সড ফিচার হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। আমরা যখন লং রাইড করি আর অনেক স্পিডে রাইড করি, কর্নারিং করি, সেই সমস্ত ক্ষেত্রে ট্র্যাকশন কন্ট্রোল হেল্প করে আমাদের চাকাটা যাতে স্কিড না করে যায় রিয়ার সাইডের, তো তার জন্য আমাদের স্পিডকে একটু অ্যাডজাস্ট করে এবং ইঞ্জিন ক্যাপাসিটিকেও অ্যাডজাস্ট করে। তো এই 3টে ফিচার কিন্তু সিরিয়াসলি অনেকটাই হেল্পফুল একটা রাইডারের জন্য। ব্রো, আমার মতো তুমি যদি বাইক লাভার হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য। 4 নম্বর অ্যাডভান্টেজেস হচ্ছে এই বাইকটির বিল্ড কোয়ালিটি। এই বাইকটির বিল্ড কোয়ালিটি সিরিয়াসলি খুব সুন্দর। এর যে ফাইবারগুলোর কোয়ালিটি আছে না, প্যানেলগুলো, এগুলো খুব টাফ এবং টাইটলি অ্যাটাচ আছে বাইকটির সঙ্গে। বাইকটি যখন লং রাইড করেছি তখন আমি দেখেছি বা নোটিস করেছি যে কোনো সময় কিন্তু কোনো রকম নড়াচড়ার আওয়াজ বা ঝনঝন করে আওয়াজ করে, যেগুলো ইউজুয়ালি অনেক ফেয়ার্ড বাইকগুলোর মধ্যে সেসব কিন্তু করে না। সো পার্টস অ্যান্ড অ্যাটাচমেন্ট যেগুলো আছে সেগুলো খুব টাইটলি বাইকের সঙ্গে অ্যাটাচ আছে, আর কোয়ালিটি সবগুলোরই ভালো। বাইকটা একবার ক্র্যাশও করেছিল, বাট খুব একটা মেজর ড্যামেজেস হয়নি, যেটুকু হওয়ার কথা সেটুকুই হয়েছে। সো বাইকের বিল্ড কোয়ালিটি রিয়েলি ইমপ্রেসিভ। এবার ডিসকাস করছি 5 নম্বর অ্যাডভান্টেজ বা ওয়ান অফ দি বেস্ট আর মিক্স অ্যাডভান্টেজ বলতে পারেন। এর ভাই ইঞ্জিন ক্যাপাসিটি আর ইঞ্জিনের যে সিস্টেম, তার সঙ্গে বাইকের এলইডি সিস্টেম, এই দুটো নিয়ে কথা বলতে চাই এই 5 নম্বর পয়েন্টে। বাইকের ইঞ্জিন বাটার স্মুথ, 155cc ইঞ্জিন, কিন্তু টপ স্পিডে নিয়ে যাবেন। এই বাইকটির মধ্যে যে VVA টেকনোলজি আছে তার জন্য কিন্তু যখন বাইক একটু লং রানে যায় আর হাই পিক আপে যায় তখন কিন্তু তার পারফরমেন্স ইনক্রিজড হয়ে যায় এই VVA টেকনোলজির কারণে। তো ইঞ্জিন পারফরমেন্স রিয়েলি ইমপ্রেসিভ। আপনার ইনিশিয়াল থ্রটলিং থেকে টপ স্পিড পর্যন্ত বাইকের পারফরমেন্সে কোথাও ফিল হবে না যে বাইকের পারফরমেন্স খারাপ লাগছে। 155cc ইঞ্জিন ডেফিনেটলি, কিন্তু ক্যাপাসিটি খুব সুন্দর, আর যে থ্রটল রেসপন্স সুপার ইমপ্রেসিভ। আর লাস্টলি এই বাইকটার মধ্যে কিন্তু এলইডি সেটআপ আছে, তো ওটাকে অবশ্যই হাইলাইট করা উচিত। এলইডি সেটআপ খুব ভালো জিনিস, ব্যাটারি কনজাম্পশন কম হয়, প্লাস লাইটের যে ইন্টেন্সিটি সেটাও বেটার। গাইস, এবার ডিসকাস করব 5টা জঘন্য ডিসঅ্যাডভান্টেজেস এই বাইকটার। সিরিয়াসলি এই অ্যাডভান্টেজেসের থেকে ডিসঅ্যাডভান্টেজগুলো অনেকটাই বাজে, অনেকটাই খারাপ। আমি কি বলবো, ওর জন্য আমার মাথা খারাপ হয়ে যায় অনেক সময় বাইকটা চালাতে গিয়ে। তো আপনাকে বলতে চাইবো 5টি পয়েন্ট ভালো করে মন দিয়ে শুনুন, তারপরে ডিসাইড করুন এই বাইকটি আপনার জন্য সুইটেবল, আপনার কেনা উচিত কি উচিত নয়। আর এই 5টি পয়েন্টের মধ্যে সবথেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই বাইকের সিটিং পোস্চার। যখন আমি এই বাইকে উঠলাম, এই বসলাম, সিটিং পোস্চার একটু ডাউন সাইডে। আমি এমন একটা সিচুয়েশান এখন বসে আছি, না আমি আমার কোমরের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছি, না আমি আমার হাতের উপরে পুরোটা দিতে পারছি। সালা মাঝামাঝি কোথাও একটা রয়ে গেছে আমি তো এটা আমার খুব বাজে লাগে বাইকটার, মানে না উঠতে পারছি না ঠিক করে শুতে পারছি, তো একদম মাঝামাঝি থাকতে হচ্ছে। এবার আপনি 2-4 কিলোমিটার চালাবেন, কিছু মনে হবে না। 5-10 কিলোমিটার পার হয়ে গেলে না মনে হবে যে হাতে খুব ব্যথা, কোমরে খুব ব্যথা। ভাই বেশিক্ষণ যে গাড়িটা চালাবো, সারাদিন চালাবো কি 6-7 ঘন্টা চালাবো, ভুলে যাও। বিরক্তিবোধ হবে, বিরক্তিবোধ লিটারেলি, কারণ খুব বাজে সিটিং পোস্চার। হ্যান্ডেলটা যদি একটু আপ সাইড করতো, একটু আপে রাখতো, তাহলে কোমরটা আমার সোজা হয়ে থাকতো, তাহলে কি হতো, সেক্ষেত্রে আমি কোমরের উপর ভর দিয়ে রাখতে পারতাম, তো আমার হাতের উপরে প্রেশার আসতো না। কিন্তু ভাই লং রাইডে
হাতের এইখানে এত বেশি ব্যথা করে না এখানটায়, মানে পুরো বডির যে ওয়েট সেটা কিন্তু সামনে চলে আসে এরকমভাবে, তো পুরো ব্যথা হয় এই জায়গাটায়, তো জঘন্য লেভেলের ব্যথা হয়, খানিক আধেক না জঘন্য লেভেলের। তো এটাকে ভাই খেয়াল রাখবে। সিট হাইট কম হতে পারে, 5.23 এরকম হাইটে কিন্তু হবে, মানে রাইড করতে পারবে, কিন্তু ভাই সিটের এই যে সিস্টেমটা এতটাই জঘন্য, এত ব্যথা এখানটায় করে, এই কোমরে ব্যথা করতে লাগবে, খুব বিরক্তিকর এটা। 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজেস এই বাইকের হচ্ছে এই যে পিলিয়নের সিট। এই যে সিটটা দেখছেন এটা অ্যাকচুয়ালি ইউজলেস সিট, এটা জাস্ট নাম কা ওয়াস্তে দিয়েছে। এই বাইকের ইঞ্জিন ছোট হতে পারে, কিন্তু এই বাইকের ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস বাইক ক্যাটাগরি, তো তার জন্য পিলিয়নের যে সিট এতে কোম্পানির কোনো ফোকাস নেই ভাই, জঘন্য সিট এটা। এখানে যাকে বসাবেন সে গাল দেবে আপনাকে, মনে হবে যেন হাওয়াতে উঠছে, সে এতটাই হাইটে সে উঠে যায়, আর এটা এতটাই নিচু ভাই, এমন হবে যেন কোনো গর্তে ঢুকে গেছে। তো সিট একদম জঘন্য সিট এটা। একজন যদি বসে রাইড করে তো কোনো অসুবিধা নেই, একদম দারুণ সুন্দর লাগবে, মানে সিঙ্গেল রাইডের জন্য। কিন্তু যখনই ভাই পেছনে কাউকে বসাবে সে যা ফিল করবে, সে যা গালি দেবে, সেগুলো কিন্তু সারাদিন খাবে। তো সেটা খেয়াল রাখবে। এই পিলিয়নের সিট কিন্তু একদম বেকার, এটা একদম ইউজলেস, ভালো না। এই বাইকের 3 নম্বর বড় ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম, স্পেশালি রিয়ার। দেখুন ফ্রন্ট সাইডে যে ব্রেকটা আছে সেটা অসাধারণ ইমপ্রেসিভ, আপনার মন একদম শান্তি করে দেবে ব্রেক ধরে, বাইক একদম সুন্দরভাবে স্টপ হয় এবিএস থাকার কারণে। কিন্তু ব্যাক সাইডের মানে রিয়ার সাইডের ব্রেকটা অতটাও ভালো না, এটাকে ইমপ্রুভ করা উচিত ছিল, কিন্তু ইয়ামাহা এটাকে ইমপ্রুভ করেনি। ও যা আকার তাই আছে, যত ভার্সন আপডেট হচ্ছে কিন্তু রিয়ার সাইডের ব্রেকে ইমপ্রুভমেন্ট নেই। দামের উপরে দাম বাড়িয়ে যাচ্ছে কিন্তু এইখানে ইমপ্রুভমেন্টটা নেই, এটা একটা বাজে জিনিস। আর তার সঙ্গে সঙ্গে এই বাইকের যে চেনটা আছে না ভাই, প্রচুর লুজ হয়। আপনি কিছু কিলোমিটার চালাবেন আবার লুজ হয়ে যাবে, আবার টাইট করো, আবার লুজ, আবার টাইট, তো চেন বারে বারে লুজ হয়, আর এই রিয়ার ব্রেকিংটা বাজে। এই বাইকটির 4 নম্বর ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে এই বাইকটি যে এলইডি সেটআপ আছে, আপনারা জানেন এলইডি সেটআপ আছে ঠিকই আছে, কিন্তু ফ্রন্ট যে লাইটটা, এই বাইকের স্পিড এত বেশি, আমরা 100তে 80তে এটা চালাই ভাই, হাইওয়েতে যখন এত স্পিডে চালাবো তখন ইন্টেন্সিটি বেশি চাই, তো নেই ভাই, সেরকম নেই। মানে ঠিকঠাক রাইড, ছোট রাইড করার জন্য, সিটি রাইডের জন্য ঠিক আছে, বাট বাইকের ক্যাটাগরি হিসাবে এর লাইটের ইন্টেন্সিটি ভালো নয়, তো সেক্ষেত্রে একটু ইমপ্রুভ করার অবশ্যই উচিত আছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা হচ্ছে এই বাইকের এই যে সুইচগুলো না, এটা ব্যাকলিট না, মানে এতে কোনো লাইট জ্বলবে না, তো রাত্রেবেলায় আপনাকে এগুলো ইউজ করতে কিন্তু একটু ডিফিকাল্টি ফেস হবে। যেমন ইউজুয়ালি পালসারের মধ্যে থাকে ব্যাকলিট, কিন্তু এতে নেই। এটা ভাই লো বাজেট বাইক নয়, এটা অনেক দাম বেশি, তো এতে এই সমস্ত ফিচার থাকা উচিত, কিন্তু কোনোটাতেই কিছু নেই। ইভেন এই শুধুমাত্র একটা চাবির এই যে সাইডটা, এই যে কির সাইডটা, এখানে রেডিয়াম থাকা উচিত ছিল, যেমন আমাদের টিভিএস অ্যাপাচিতে আমরা দেখে থাকি। তো রাত্রেবেলায় আমাদের চাবিটাকে কিন্তু ঠিক জায়গায় লাগাতে হেল্প হয় ওটার কারণে, এখানে ভাই কিছুই নেই। তো এগুলো দেখা উচিত কোম্পানিকে, এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। অ্যান্ড গাইজ এই বাইকটির 5 নম্বর ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে এর প্রাইস। দিনের দিন এই বাইকটির প্রাইস বেড়েই চলেছে। আমি যখন ইনিশিয়ালি দেখেছিলাম 2 থেকে 3 বছর আগে, তখন লঞ্চ হয়েছিল 2,18,000 টাকা, অন রোড বলছি, ওয়েস্ট বেঙ্গলের কথা। এখন নাকি এটা 2,40,50,000-এর আশপাশে চলছে। তো প্রাইস ভাই দিনের দিন এমন করে ইনক্রিজ করছে যেন বাইকে কিছু না কিছু ভরতেই আছে, ইমপ্রুভ করতেই আছে, অতটাও ইমপ্রুভ করেনি যতটা হিসাবে দাম বাড়াচ্ছে। তো দাম এখন রাইট নাও একটু ডিসঅ্যাডভান্টেজেসের দিকেই চলে যাচ্ছে। প্রথমে তো অ্যাডভান্টেজেস ছিল, আর কী হয় বলুন তো, মার্কেটের কম্পিটিশনই নেই সেরকম। কোন বাইক আছে যে এর লুকসকে, এর ফিচার্সকে টক্কর দিতে পারবে? এই কারণেই এই বাইকটির ডিমান্ড এত বেশি আর এর প্রাইস বেড়ে যাচ্ছে। হন্ডা ছিল, হন্ডা চলে গেল মার্কেট থেকে, তো এখন এটাই লিড করছে মার্কেটে, যার জন্য ইয়ামাহা নিজের ইচ্ছা মতো দামও রাখছে। তো কিছু করার নেই, বাট স্টিল এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। দাম এরকমভাবে বাড়া উচিত নয়, আমাদেরকেও খেয়াল রাখা উচিত। আমরা বাংলার মানুষ, আমাদের কাছে অত টাকা কোথায় পাবো এই সমস্ত বাইক কেনার জন্য? বাংলাদেশে শুনছিলাম নাকি এই বাইকের দাম আরও বেশি। তো কি আর বলবো, একটার দাম নিয়ে বা বাজেট নিয়ে অবশ্যই একটু কনসার্ন আছে, যার জন্য এটা 5 নম্বর বড় ডিসঅ্যাডভান্টেজ। তো বন্ধুরা, এই বাইক নিয়ে আরও যদি কিছু কোয়েশ্চেন আপনাদের থাকে তাহলে কমেন্টে টাইপ করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আরও যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও আপনারা দিতে পারেন, কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে সেটাও দিতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।